সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। জীবনানন্দ দাশের একটি কথা আছে যে আমরা সবাই জীবনের স্রোত ভালোবাসি, তাই শত সীমাবদ্ধতার মধ্যেও আমরা জীবনকে এগিয়ে নিয়ে যেতে চাই। এজন্য করোনা ভাইরাসের এই সময়টাতেও তোমরা তোমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাবে। এজন্য পড়াশুনো করবে, নিজেদেরকে সুরক্ষিত রাখবে, ভালো রাখবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে আমার ক্লাস শুরু করছি। আজকে প্রথমে আমি একটি কবিতার কিছু লাইন শোনাবো তোমাদের। যে গানে ভালোবাসা তোমার গায়ে নম্র মাথা রাখে, আমার সেই সব গান শুধুই তোমার। বিনার পূর্ণ সুমধুর সুরে আত্মা হোক মুক্ত রৌদ্রের সহদার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটি শুনে মনে হচ্ছে 19 শতকের পাশ্চাত্য দেশের কোনো রোমান্টিক কবির কবিতা এটি, অথবা প্রাচ্য দেশের কোনো লিরিক্যাল কবির কবিতা না। এটি লিখেছেন এক মুখ দাড়ি গোপে ভরা কঠিন পৌরুষ, হেগেল ফয়েরবাগ ধুয়ে দেওয়া, জার্মান দর্শনকে উল্টে দেওয়া, কমিউনিস্ট ম্যানিফেস্টো এবং পুঁজির লেখক, প্রথম আন্তর্জাতিকের প্রবক্তা এবং বিশ্বে বুর্জোয়াদের ত্রাস কার্ল মার্কস। হ্যাঁ, তোমরা আজকে বুঝতে পারছো যে আমরা মার্কসিজম নিয়ে পড়াশোনা করব। মার্কসিজমের বাংলা মার্ক্সবাদ, জার্মানির কার্ল হাইরনিক মার্কস সমাজ পরিবর্তনের লক্ষ্যে 19 শতকের প্রথমার্ধে যুগান্তকারী ও বৈপ্লবিক একটি মত প্রকাশ করেন, যার নাম মার্ক্সবাদ। রাজনৈতিক অঙ্গনে এই মতাদর্শের নাম কমিউনিজম বা সোশ্যালিজম। 1844 খ্রিস্টাব্দে প্যারিস পাণ্ডুলিপি রচনার মধ্য দিয়ে তার গভীর মানবিক সচেতনতার যাত্রা শুরু। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম যে সমাজ পরিবর্তনের জন্য মার্কস প্রথম যে বৈপ্লবিক ও যুগান্তকারী বিপ্লব শুরু করেন, সেটি আসলে মার্ক্সবাদ নামে পরিচিত এবং তার যাত্রা শুরু হয়েছিল 1844 সালে প্যারিস পাণ্ডুলিপি রচনার মধ্য দিয়ে। মানবতাবাদী হিসাবে তার আত্মপ্রকাশ হেগেলের দ্বন্দ্বমূলক ভাববাদের হাত ধরে হলেও পরবর্তীতে তিনি এর প্রভাব মুক্ত হয়ে দ্বন্দ্বমূলক বস্তুবাদে আস্থা পোষণ করেন। সমাজ মনস্কতার আঙ্গিকে গড়ে ওঠে কমিউনিস্ট ম্যানিফেস্টো ও দাস ক্যাপিটাল। তার মতবাদ প্রকাশের আগে তিনি 19 শতকের 3টি উন্নত দেশের মানবাদর্শের ব্যাপক বিশ্লেষণ করেছেন, অনুধাবন করেছেন মানুষের সার্বিক মানসিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অবস্থা। আমরা দেখলাম যে মার্কস তার যে মতাদর্শ প্রকাশ করেছেন, এটি কিন্তু এমনি এমনি করে নাই। তিনি 19 শতকের 3টি দেশ যেটা তিনি তার মতাদর্শে উপস্থাপন করেছেন, সেটি হলো জার্মান, ফ্রান্স এবং ব্রিটেন। সেখানকার মানুষের সার্বিক জীবনযাত্রা তিনি অনুধাবন করেছেন, বিশ্লেষণ করেছেন। অনেক গবেষকের অভিমত, মার্কস শাস্ত্রীয় জার্মান দর্শন, ব্রিটেনের শাস্ত্রীয় রাজনীতিক ও অর্থনৈতিক এবং ফরাসি সামন্ততন্ত্র ও বিপ্লবের মৌলনীতির সমন্বয় করেছেন তার চিন্তায়। মার্কসের লক্ষ্য ছিল মানুষের মুক্তি, মানুষের স্বাচ্ছন্দ্য, মানুষের ভাগ্য উন্নয়ন। আধুনিকতার প্রেক্ষাপট থেকে আধুনিকতার সংকট নির্ণয়ে আধুনিকতার ভিতর থেকে মার্ক্সবাদের জন্ম হয়েছে। তাহলে আমরা কি দেখলাম যে তিনি তার যে মতাদর্শ, সেটা তিনি অনেক গবেষণার ফসল। তার যে দর্শন সেটা আমরা দেখব যে সেখানে ছিল জার্মানির শাস্ত্রীয় দর্শন এবং ব্রিটেনের শাস্ত্রীয় রাজনৈতিক এবং অর্থনৈতিক এবং ফ্রান্সের সামন্ততন্ত্র ও মৌলনীতি। এগুলো
দেখে তিনি মূলত তার এই মতাদর্শ প্রকাশ করেন, যেটি সাধারণ মানুষের বা শোষিত মানুষের বঞ্চনা থেকে মুক্তি লাভ করার একটি সুযোগ সৃষ্টি করে। মার্কসের ভাষায় দার্শনিকদের হাতে জগতের ব্যাখ্যা কম হয়নি, আর ব্যাখ্যা নয়, প্রয়োজন জগতের পরিবর্তন। কার্ল মার্কস প্রবল আবেগ ও ভালোবাসায় লক্ষ্য করলেন সমাজের এক শ্রেণীর মানুষ অর্থে বিত্তে খেয়ে পড়ে ভালো আছে, তাদের ফেলে দেওয়া খাবার নিয়ে টানাটানি করছে মানুষ ও কুকুর। এর কারণ কি? এই কারণ অনুসন্ধানে মার্কস ব্যাপৃত হলেন এবং দেখলেন যে সমাজের এক শ্রেণীর মানুষ তাদের কূটবুদ্ধি খাটিয়ে উৎপাদনের উপকরণগুলো তাদের হাতে নিয়ে নিয়েছে এবং অঢেল সম্পত্তির মালিক হয়েছে। তারপর তারা কি করেছে? অন্য মানুষদেরকে দাসে পরিণত করেছে, শ্রমিকে পরিণত করেছে, তাদের শ্রম শোষণ করেছে। যারা সমাজে পুঁজিপতি, যাদের হাতে উৎপাদনের উপকরণ আছে, তাদের হাতেই আছে রাষ্ট্র, ধর্ম, অফিস, আদালত, শিক্ষালয়, সব কিছুই। আর যাদের কিছু নেই তারাই আসলে সর্বহারা, তারাই আসলে প্রোলেটারিয়েট। এরাই আসলে মানুষ হলেও ইতর প্রাণীর মতো তাদের জীবন যাপন করেন এবং নিজেদের সব কিছু হারিয়ে তারা শ্রম বিক্রয় করতে বাধ্য হয়েছে। মার্কস আরও বিশ্লেষণ করলেন এবং দেখলেন যে এই বিষয়ে আর কি কি কারণ থাকতে পারে যে মানুষ একদল মানুষ শোষিত হচ্ছে। তিনি সময়কে ভাগ করলেন, এটাকে এইভাবে ভাগ করলেন যে ইতিহাস পূর্বকাল, ঐতিহাসিক কাল এবং ইতিহাসোত্তর কাল। ইতিহাস পূর্বকাল যেটি, সেখানে আসলে মানুষ ছিল সহজ সরল, সেখানে নিজের সম্পত্তি বলে কিছুই ছিল না, মানুষ যা পেত তাই ভাগ করে খেত। এরপরে যেটি হলো ঐতিহাসিক কাল, এখানেই কিন্তু ওই যে আমরা আগে বলেছি মুষ্টিমেয় কিছু লোকজন উৎপাদনের উপকরণগুলো নিজেদের হাতে কুক্ষিগত করেছিল এবং অন্য মানুষদেরকে শ্রম শোষণ করেছিল। অন্য মানুষের তারাই আসলে শোষিত হচ্ছিল, যারা শ্রম কিছু না থেকে শ্রম বিক্রি করছিল তারাই আসলে সমাজে নির্যাতিত হচ্ছিল এবং জীবন ধারণ করছিল ইতর মানুষের মতো। এখান থেকেই মূলত শ্রেণী সংগ্রামের শুরু ঐতিহাসিক কাল থেকে বলা হচ্ছে। এবার ইতিহাসোত্তর যে কাল আমরা বলবো, এটি হচ্ছে মার্কসের ইচ্ছা বা তার মতবাদ যে ইতিহাসোত্তর কালে মানুষের নিজস্ব কোনো সম্পত্তি থাকবে না, সমস্ত সম্পত্তির মালিক হবে রাষ্ট্র এবং সেখানে সবাই শান্তিতে বসবাস করবে, সবাই সমানভাবে জীবন ধারণ করবে। কার্ল মার্কস পুঁজিবাদী সমাজে প্রোলেটারিয়েটের অর্থনৈতিক বিচ্ছিন্নতার 4টি রূপের কথা বলেছেন। ব্যক্তির সাথে শ্রম প্রক্রিয়ার বিচ্ছিন্ন, ব্যক্তির সঙ্গে তার সৃষ্ট বস্তুর বিচ্ছিন্নতা, ব্যক্তির সঙ্গে ব্যক্তির বিচ্ছিন্নতা, ব্যক্তির সঙ্গে তার প্রজাতি সত্তার বিচ্ছিন্নতা। ব্যক্তির সাথে শ্রম প্রক্রিয়ার যে বিচ্ছিন্নতা আমরা দেখি যে একজন ব্যক্তি তার সব কিছু হারিয়ে তার শ্রম বিক্রি করতে বাধ্য হচ্ছে। শ্রম যখন সে বিক্রি করছে তখন সেই শ্রমের উপরে তার কোনো নিয়ন্ত্রণ থাকছে না, সে যাচ্ছে মালিকের ইচ্ছায় কাজ করছে। এটি বলা হচ্ছে যে ব্যক্তির সঙ্গে তার শ্রম প্রক্রিয়ার বিচ্ছিন্নতা। এখানে আমরা যেটা দেখব যে শ্রম নিয়োগ পদ্ধতির যে ঘাটতি রয়েছে সেটিকেই বোঝানো হয়েছে। দ্বিতীয় যে জিনিসটা আমরা দেখব যে ব্যক্তির সঙ্গে তার সৃষ্ট বস্তুর বিচ্ছিন্নতা। পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় একজন শ্রমিক যে জিনিসটা কলে কারখানায় উৎপন্ন হয় সেটি বাজারে পণ্য হিসাবে বিক্রি হয়।
একজন শ্রমিক কলকারখানায় কাজ করে যে বেতন পায় তার উৎপাদিত বস্তু সে আর বাজার থেকে কিনতে পারে না। সেজন্য এখানে বলা হচ্ছে যে ব্যক্তির সঙ্গে তার সৃষ্ট বস্তুর বিচ্ছিন্নতা। তৃতীয় যে জিনিসটি বলা হচ্ছে ব্যক্তির সঙ্গে ব্যক্তির বিচ্ছিন্নতা। কলকারখানায় যারা কাজ করে তাদের সাথে আসলে শ্রমিক এবং মালিক যারা, তাদের কারোর সাথে কারোর কোনো সম্পর্ক থাকে না। মাঝে মাঝে এমনও হয় যে শ্রমিক যারা একই জায়গায় কাজ করে তাদের নিজেদের ভিতরেও কথাবার্তা বলার কোনো সুযোগ থাকে না। তাই বলা হচ্ছে ব্যক্তির সাথে ব্যক্তির বিচ্ছিন্নতা। চতুর্থ যে বিষয় বলা হচ্ছে ব্যক্তির সঙ্গে তার প্রজাতি সত্তার বিচ্ছিন্নতা। এখানে আমরা দেখব যে একজন মানুষ সে কিন্তু জন্মগতভাবে অনেক সৃজনশীল, কিন্তু পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় সে যখন কাজ করে তার নিজস্ব সৃজনশীলতার কোনো মূল্য থাকে না। তাই এখানে বলা হচ্ছে যে তার প্রজাতি সত্তার বিচ্ছিন্নতা। মার্কস এই বিচ্ছিন্নতাবাদ থেকেই সন্ধান পেলেন এক বৈপ্লবিক সমাজ দর্শনের। মার্কস তাহলে কি পেলেন? যে এই যে বিচ্ছিন্নতাবাদ সেগুলো আমরা দেখলাম, এখান থেকেই কিন্তু তার যে সমাজ পরিবর্তনের যে চিন্তা সেটি উনি পেয়ে গেলেন। কার্ল মার্কস বলতে চেয়েছেন সামাজিক অবিচার, অসাম্য ও শোষণের কারণগুলো মানুষের ঐতিহাসিক পরিপ্রেক্ষিতকে অবলম্বন করে সৃষ্টি হয়। ইতিহাস হলো উৎপাদন ব্যবস্থায় ব্যক্তি ও তার বস্তুকেন্দ্রিক পরিস্থিতির দ্বান্দ্বিক সম্পর্কের বিকশিত রূপ। উৎপাদিকা শক্তি ও উৎপাদন সম্পর্কের পারস্পরিক প্রতিক্রিয়া সমাজ বিপ্লবের পথ প্রশস্ত করে, কেননা উৎপাদনের উপকরণগুলি ঐতিহাসিকভাবে মুষ্টিমের হাতে কুক্ষিগত থাকে। তাহলে আমরা দেখলাম যে উৎপাদন যে প্রক্রিয়া সেটি আসলে সবকিছুর ভিত্তি। সমস্ত শ্রেণী সংগ্রাম, ক্লেদাক্ত সমাজ ব্যবস্থা সবকিছুর পিছনেই কিন্তু আসলে উৎপাদন ব্যবস্থার ত্রুটিজনিত কারণ, এটাই আমরা দেখতে পেলাম। উৎপাদনের উপকরণের মালিক আর উৎপাদনের সরাসরি নিয়োজিত অথচ মালিক নয় এমন দুই শ্রেণীর মধ্যে বৈরিতা তৈরি হয়। এইভাবে ঐতিহাসিক নিয়মে পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় মালিক ও শ্রমিক শ্রেণীর মধ্যে দ্বন্দ্ব শুরু হয়, যার অনিবার্য পরিণতি শ্রেণী সংগ্রাম। শ্রেণীহীন শোষণহীন আদর্শ সাম্যবাদী ব্যবস্থার লক্ষ্যে শ্রমিক শ্রেণীকে সুসংহত করার দায়িত্ব তাই প্রকৃত মার্ক্সবাদী। সশস্ত্র শ্রেণী সংগ্রামকে হাতিয়ার করে বৈপ্লবিকভাবে রাষ্ট্রযন্ত্রের দখল নেওয়াটাই তাই মার্ক্সবাদ সম্মত। এখানে যে আমরা শ্রেণী বিভক্ত সমাজ বা ক্লেদাক্ত যে সমাজ বা যারা শোষিত হচ্ছে প্রতিনিয়ত, সেই মানুষগুলোকে মার্ক্স আহ্বান জানাচ্ছে কিসের জন্য? তাদেরকে বিপ্লবে উদ্বুদ্ধ করার জন্য। কারণ এইভাবে যুগ যুগ ধরে শ্রেণী সংগ্রাম চলতে পারে না, মানুষ শোষিত হতে পারে না, এবং যতদিন পর্যন্ত রাষ্ট্রযন্ত্র করায়ত্ত করা যাবে না ততদিন পর্যন্তই বলছে যে এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। এখন আমরা দেখব যে কেন রাষ্ট্রযন্ত্র দখল করার প্রয়োজন। রাষ্ট্র ক্ষমতা দখলের প্রয়োজন হয় সংখ্যালঘুর দমন, মূলক রাজনৈতিক কর্তৃত্ব ও স্বেচ্ছাচারিতা বা বুর্জোয়া একনায়কতন্ত্রের অবসান ঘটাতে। শ্রেণীবিভক্ত সমাজে পুঁজিপতিরা ক্ষমতায় থাকলে রাষ্ট্র শক্তি শোষণের হাতিয়ারে পরিণত হয়। সংখ্যালঘু বুর্জোয়া শ্রেণীর অবাধ মুনাফাভোগের পরিধি বিস্তৃত হয়। এক্ষেত্রে বুর্জোয়া ও প্রোলেটারিয়েটের স্বার্থ পরস্পর বিরোধী হয়। রাষ্ট্রীয় কর্তব্য পালনে হেগেলীয় নিরপেক্ষতার কোনো স্থান নেই। আমরা দেখলাম যে যারা বুর্জোয়া বা পুঁজিপতি বা যারা মালিক, তারা কিন্তু কি করতে চাবে? সবসময় যারা শ্রমিক তাদেরকে শোষণ করতে চাবে। এই শোষণ কখনোই নিবৃত্ত হবে না যদি এই শ্রেণী সংগ্রামরত বা
যারা শোষিত হচ্ছে এই মানুষগুলো রাষ্ট্রকে তাদের হাতে করায়ত্ত না করতে পারে। রাষ্ট্রকে যদি করায়ত্ত না করতে পারে তাহলে বুর্জোয়া যারা আছে তাদের সুবিধা সবসময় থাকবে, তারা সবসময় সুবিধা ভোগ করবে এবং এই যারা শোষিত মানুষ আছে বা ক্লেদাক্ত মানুষ আছে তারা সারা জীবনই এই দুর্ভোগ যন্ত্রণা ভোগ করবে। সেজন্য রাষ্ট্র ক্ষমতা দখল করা প্রয়োজন, কারণ বুর্জোয়া এবং এই শ্রমিক শ্রেণী তাদের স্বার্থ পরস্পর বিরোধী। মার্কস তাই দুনিয়া শ্রমিককে আন্তর্জাতিক স্তরে ঐক্যবদ্ধ সংগ্রামের মধ্য দিয়ে বিশ্বব্যাপী এই ক্ষমতা লড়াইয়ে সামিল হতে উদ্বুদ্ধ করেছেন। শোষক ও শাসক শ্রেণীর দমনমূলক প্রাধান্য বিস্তারকারী রাষ্ট্র ক্ষমতা শ্রমিক শ্রেণী করায়ত্ত না করা পর্যন্ত এই সংগ্রাম চলতে থাকবে। সমাজতান্ত্রিক বিপ্লবের পথে রাষ্ট্র ব্যবস্থায় শ্রমিক শ্রেণীর প্রতিষ্ঠা মার্ক্সীয় রাজনীতির লক্ষ্য। মার্ক্স এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইলেন যেখানে সবাই সমান। তাহলে আমরা কি দেখলাম যে মার্ক্সীয় রাজনীতির যে লক্ষ্য সেটি আসলে কি, যে শ্রমিক যে শ্রেণী তারা রাষ্ট্রযন্ত্রকে দখল করবে, এটাই আসলে মার্ক্স চেয়েছিলেন, তার রাজনীতির লক্ষ্য এটি ছিল। আরেকটি কথা উনি বলেছেন যে রাষ্ট্র ব্যবস্থা হবে সেখানে সবাই সমান থাকবে, শ্রমিকও যেমন থাকবে পুঁজিপতিও তেমন থাকবে, যেহেতু নিজের কোনো সম্পত্তি থাকবে না, সমস্ত সম্পত্তির মালিক হবে রাষ্ট্র। রাষ্ট্র যখন মালিক হবে যে যার যোগ্যতা অনুসারে কাজ করবে এবং তারা তাদের প্রয়োজন অনুসারে সমস্ত কিছু পাবে। এখানে পুঁজিপতিরাও তারা শান্তিতে থাকতে পারবে, কারণ তাদেরও আর প্রতিযোগিতাপূর্ণ বাজারে নিজেদেরকে টিকিয়ে রাখতে হবে না বা প্রতিনিয়ত দুশ্চিন্তা করতে হবে না। তারা দুশ্চিন্তা মুক্ত হয়ে এই সাম্যবাদী যে সমাজ ব্যবস্থার কথা মার্ক্স বলেছেন সেখানে সবাই ভালো থাকবে, পুঁজিপতিও ভালো থাকবে, শ্রমিক শ্রেণীও ভালো থাকবে, সেখানে আসলে কোনো শ্রেণী বিন্যাস থাকবে না, সবাই সমান। মার্ক্স তার প্রথম দিকের লেখায় দার্শনিক বিষয়ে বেশি ব্যাপৃত ছিলেন, পরবর্তীতে রাষ্ট্রীয় অর্থনীতিতে মনোসংযোগ করেন। দ্য জার্মান ইডিওলজি ও এ কন্ট্রিবিউশন টু দ্য ক্রিটিক অফ পলিটিক্যাল ইকোনমিকে ইতিহাস সম্বন্ধে বৈপ্লবিক দৃষ্টিভঙ্গির পরিচয় পায়। দ্য জার্মান ইডিওলজিতে তারা লিখেছেন যে চিন্তা, ধারণা, চেতনার উৎপাদন মানুষের বস্তুগত সম্পর্কের সাথে জড়িত। এখানে আমি তারা বলেছি, বইটি আসলে দুইজনের লেখা, মার্ক্স এবং এঙ্গেলস, এই জন্যই আমি তারা বলেছি। এখানে কি বলা হচ্ছে, চিন্তা, ধারণা এবং চেতনা যে বিষয়টি সেটি আসলে বস্তুগত সম্পর্কের সাথে জড়িত, কারণ মার্ক্স উনি বস্তুবাদে বিশ্বাস ছিলেন। আমরা আগে বস্তুবাদ সম্পর্কে জেনেছি, কারণ বস্তুবাদীরা তাদের যে জিনিসগুলো দেখা যায় সেই জিনিসগুলোতেই শুধু বিশ্বাস করে। মানুষের বোধ, তার চিন্তা, তার আধ্যাত্মিক আদান প্রদান কোনো বিশ্ব আত্মার ইচ্ছা অনুযায়ী হয় না, এগুলো বাস্তব থেকে প্রত্যক্ষভাবে আবির্ভূত হয়। চেতনা জীবনকে নির্ধারণ করে না, জীবন চেতনাকে নির্ধারণ করে। এখানে একটা আমরা বিষয় দেখলাম যে চেতনা আসলে জীবনকে নির্ধারণ করে না, জীবনই আসলে আমাদের যে সামাজিক যে ব্যবস্থা সেটি আসলে আমাদের জীবনকে নির্ধারণ করে। আমাদের মনে অনেক কিছুই হয়, সেগুলো কিন্তু আমরা প্রকাশ করতে পারি না। আমরা পরবর্তীতে যখন মনোবিকলন তত্ত্ব বা মনোসমীক্ষণ তত্ত্ব পড়ব তখন এই বিষয়গুলো একটু দেখব। আজকে আমি শুধু এটি জানিয়ে রাখলাম। দ্বিতীয় বইয়ে বলেছেন মানুষ সামাজিক উৎপাদন করতে গিয়ে এমন কতগুলো সুনির্দিষ্ট উৎপাদন সম্পর্কে প্রবেশ করে যেগুলো অপরিহার্য ও তার ইচ্ছা নিরপেক্ষ। সামাজিক উৎপাদনের ব্যবস্থার কথা বলা হয়েছে। সামাজিক উৎপাদনই কিন্তু আসলে সমস্ত কিছুর চালিকা শক্তি, সেটা আমরা সবসময় দেখেছি দাস মালিকদের সমাজ ব্যবস্থায়, ভূমিদাসের সময় এবং ধনতন্ত্রে শ্রমিক
যারা তাদের সময় এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় আমরা এটা দেখেছি যে অর্থনীতি আসলে সবকিছু নিয়ন্ত্রণ করে। এই উৎপাদন সম্পর্কগুলো বস্তুগত উৎপাদিকা শক্তিগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ও সম্পর্কযুক্ত। এই উৎপাদিকা সম্পর্কগুলো একত্রে গড়ে তোলে অর্থনৈতিক কাঠামো, যার উপর দাঁড়িয়ে থাকে তার আইনি ও রাজনৈতিক উপকাঠামো। বাস্তব জীবনে উৎপাদনের ধরনই সামাজিক, রাজনৈতিক ও নৈতিক জীবনের প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। মানুষের চেতনা তার সত্তাকে নিয়ন্ত্রণ করে না, তার সামাজিক সত্তাই তার চেতনাকে নিয়ন্ত্রণ করে। এখানে আমরা আগেও বলেছি, এখনো বলছি যে অর্থনীতি সমস্ত কিছুর নিয়ন্ত্রণ করে, এজন্য অর্থনীতিকে বেস বলা হয়। আর অর্থনীতির উপর ভিত্তি করে যেসব রাজনৈতিক, সামাজিক, নৈতিক বা অন্যান্য যে মতাদর্শ, মার্কস এগুলোকে মতাদর্শ বলেছেন, সৃষ্টি হয়েছে, সেগুলো আসলে অধিসৌধ বা উপরিতল বলা যেতে পারে। বেস হচ্ছে অর্থনীতি, আর এই অন্যান্য যে বিষয়গুলো কাঠামো, রাজনৈতিক, অর্থনৈতিক, নৈতিক বা শিল্প, সাহিত্য যেগুলো, সেগুলো আসলে সুপারস্ট্রাকচার যেটা বলা যায় বা অধিসৌধ বলা যেতে পারে। মধ্যযুগের উৎপাদিকা শক্তি ভূমিদাসের সঙ্গে জমিদারের সামাজিক সম্পর্ককে অবসম্ভাবী করে তোলে। পুঁজিবাদী অর্থনৈতিক কাঠামো যুগে পুঁজিপতির সঙ্গে শ্রমিকের সম্পর্ক নতুন সামাজিক সম্পর্কের জন্ম দেয়। অর্থনৈতিক কাঠামোর উপর প্রতিষ্ঠিত উপরিতল যে শুধু আইন ও রাজনীতি তা নয়, এর মধ্যে আছে সামাজিক চেতনার বিভিন্ন রূপ, রাজনৈতিক, ধর্মীয়, নৈতিক, নান্দনিক রূপ। মার্কস এগুলোকে মতাদর্শ আখ্যা দিয়েছেন। আমরা এইগুলোর ব্যাখ্যা ইতিমধ্যে দিয়ে ফেলেছি, তারপরেও আমি একটু ভূমিদাসের কথা বলবো এবং পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় শ্রমিকদের কথা বলবো। আমরা সামন্ততত্ত্বে দেখেছিলাম যে একজন ভূমিদাস সে শুধু উৎপাদনের উপকরণ নয়, তার আলাদা একটি সত্তা আছে। সেই সত্তাটি হলো যে সে উৎপাদনের উপকরণের মালিকও বটে। আর পুঁজিবাদী যে সমাজ ব্যবস্থা, সেখানে শ্রমিক শুধু উৎপাদনের উপকরণ। সামন্ততন্ত্রে আরেকটি বিষয় ছিল, যেটি হলো যে ভূমিদাসের সাথে সামন্ত প্রভুর একটি সামাজিক সম্পর্ক ছিল, যেটা এই ধনতন্ত্রে বা পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় একজন শ্রমিকের সাথে তার মালিকের নেই। মার্ক্সীয় সাহিত্য তত্ত্ব হচ্ছে মার্ক্সের তত্ত্বকে ভিত্তি করে নির্মিত সাহিত্য, যে সাহিত্য বাস্তবতার উপর ভিত্তি করে মানুষের জীবন সংগ্রামকে অনুধাবন করে এবং সেই সংগ্রামের মধ্য দিয়ে মানবিক বাস্তব জগৎ, মানব প্রকৃতির সত্যকে তত্ত্বরূপে প্রতিষ্ঠা করে, তার বিশ্লেষণ করে এবং পরিচর্যার রূপদান করে। তাই মার্ক্সীয় সাহিত্য আমরা আগেও দেখেছি যে এই ধরনের সাহিত্য আমরা এর আগে পড়েছি। রিয়ালিজম, ন্যাচারালিজম সব কিছুই কিন্তু আসলে বাস্তব বিষয়গুলো নিয়ে এবং মানব প্রকৃতি নিয়ে এবং তার যথার্থ রূপ নিয়ে, যথার্থ বিশ্লেষণ নিয়ে মার্ক্স এখানে যে জিনিসটি যুক্ত হয়েছে সেটি হলো প্রতিবাদ, যা আগে ছিল না। মার্ক্সীয় সাহিত্যতত্ত্বের বৈশিষ্ট্য। মার্ক্সীয় সাহিত্য তত্ত্বের ভিত্তি মার্ক্সের ইতিহাস তত্ত্ব, যেখানে ইতিহাসকে দেখা যায় বস্তুবাদী ও দ্বন্দ্বমূলক। আমরা দেখেছি যে উৎপাদন ব্যবস্থার সাথে বস্তুর সম্পর্ক এবং সেখানে যে শ্রেণী সংগ্রাম, সেটি আসলে দ্বন্দ্বমূলক, সেটি উনি বোঝাতে চেয়েছেন। মার্ক্সীয় সাহিত্য তত্ত্ব তিনটি বিষয়ের উপর গুরুত্ব দেয়: সাহিত্যের সঙ্গে শ্রেণীর সম্পর্ক, বাস্তবতা কিভাবে সাহিত্যে রূপায়িত হয়, বিচ্ছিন্নতাবাদ কিভাবে সাহিত্যকে রঞ্জিত করে। প্রথমে আমরা দেখব সাহিত্যের সঙ্গে শ্রেণীর সম্পর্ক। সাহিত্যের সঙ্গে শ্রেণীর সম্পর্ক। শিল্প সমৃদ্ধির ফলে ধনতন্ত্রের পূর্ণ বিকাশ হচ্ছিল, শ্রমিক শ্রেণীতে শোষণের মাত্রা ছাড়িয়ে যাচ্ছিল। ইতিহাসের গতি নির্ণয়ে শ্রমিক শ্রেণী কৃষক শ্রেণীর চাইতে এগিয়ে আসছিল। ইতিহাসের এই গতি পরিবর্তনে সামাজিক বিন্যাস এবং মূল্যবোধ পাল্টাচ্ছিল। এই প্রবণতা ও প্রভাব পড়েছিল সাহিত্যে।
এইভাবে শ্রেণী প্রতিফলিত হচ্ছিল সাহিত্যে। আমরা এবার দেখব যে শ্রেণী কিভাবে সাহিত্যে প্রতিফলিত হচ্ছিল। আমরা দেখলাম যে সমাজ ব্যবস্থার পার্থক্যর কারণে অর্থনৈতিক ব্যবস্থার যে পরিবর্তন সেটি মূলত আমাদের এই শ্রেণী বিভক্ত সমাজ সৃষ্টি করেছে। আর যারা সাহিত্যিক বা শিল্পী তারা কিন্তু তাদের যুগের সন্তান, সেই যুগের সন্তান হিসাবে তাদের যে সমাজ ব্যবস্থা সেটি তাদের শিল্পে রূপান্তরিত করেছেন এবং ফুটিয়ে তুলেছেন, সেই কথা এখানে বলা হচ্ছে। আরেকটি জিনিস এখানে বলা হচ্ছে যে কৃষক শ্রেণী যারা ছিল তাদের থেকে কিন্তু শ্রমিক শ্রেণী বেশি শোষিত হচ্ছিল। তাই সংগ্রামে পুঁজিবাদীতে মূলত আমরা দেখি কলকারখানায় শ্রমিকরা কাজ করে, তা এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় শ্রমিকরাই বেশি শোষিত হচ্ছিল, সেজন্য তারা সংগ্রামও অগ্রগামী ভূমিকা ছিল। বাস্তবতা কিভাবে সাহিত্যে রূপায়িত হয়? সমাজে যেসব ঘটনা প্রতিনিধি স্থানীয় সেসব সাহিত্যে আসবে, যেসব ব্যতিক্রম সেগুলো অবাস্তব। বাস্তব শুধু পুঙ্খানুপুঙ্খ সত্য হলে চলবে না, যথার্থ প্রতিফলন হয়েছে কিনা তা দেখতে হবে। এসব বাস্তবতার মধ্যে থাকতে হবে সমাজের শ্রেণীবিন্যাস, প্রতিনিধিত্বমূলক পারিপার্শ্বিকতা, প্রতিনিধিত্বমূলক চরিত্র। একজন লেখক যখন কোনো বাস্তবতা সাহিত্যে রূপায়ণ করবেন, সেই রূপায়ণে তার যথার্থ যে প্রতিফলন থাকবে সেখানে কোন কোন বিষয়গুলো থাকবে। সমাজের সব ঘটনা তো তার সাহিত্যে সে আনতে পারবে না, সেজন্য সবসময় যে ঘটনাগুলো কি করে নেতৃত্ব দেয় বা প্রতিনিধি স্থানীয়, বা যে চরিত্রগুলো নেতৃত্ব দেয় বা প্রতিনিধি স্থানীয়, সেই ঘটনাগুলো সেই চরিত্রগুলো তার লেখায় তুলে ধরবে। এভাবে বাস্তবতা সাহিত্যকে তারা তাদের লেখার মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেবে। বিচ্ছিন্নতাবাদ কিভাবে সাহিত্যকে রঞ্জিত করে? ধনতন্ত্রের সৃষ্টিশীল কল্পনা শুকিয়ে যায়, কারণ শ্রমের সঙ্গে শ্রমিকের কোনো সম্পর্ক থাকে না। সেই শ্রম হয় পুঁজিপতির মুনাফার উপকরণ। নিজের শ্রম মূল্য থেকে, নিজের শ্রম থেকে এবং শেষ পর্যন্ত নিজের অস্তিত্ব থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে যায়। শোষণহীন সমাজে মানুষ আবার সবকিছু ফিরে পাবে, জীবন আবার পূর্ণ হবে। শোষণহীন এই সমাজকে মার্কস গ্রিক ও এলিজাবেথীয় সাহিত্য যুগের সাথে তুলনা করেছেন। এখানে আমরা যে জিনিসটি দেখতে পাচ্ছি সেটি আমরা আগেও ব্যাখ্যা করেছি যে শ্রমিক তার সাথে আসলে তার অনেক বিচ্ছিন্নতা সৃষ্টি হয়ে যায়। এই বিচ্ছিন্নতার কারণে সে কি হয়, সে নিজের মতো করে সব কিছু করতে পারে না, যেহেতু তার নিজের কোনো অধিকার থাকে না, তার নিজের শ্রমের প্রতি তার কোনো অধিকার থাকে না। সেজন্য সেই কলকারখানায় সে যখন কাজ করে, তার আসলে কাজই সে করে, সেই কাজে সে ঠিকমতো মনোনিবেশ করতে পারে না, সে সৃজনশীল হতে পারে না, তার ভিতরে অনেক কষ্ট থাকে এবং সে যে কাজ করে তার ন্যায্য মূল্য সে পায় না। এজন্য সে মানবতার জীবনযাপন করে, কর্ম স্পৃহা হারায়, এসব কথায় বলা হয়েছে। এবং বলা হচ্ছে যে যখন এই সমাজ ব্যবস্থার পরিবর্তন হবে এবং সাম্যবাদ প্রতিষ্ঠা হবে, তখন কি হবে, এই শিল্পী বা সাহিত্যিক যারা তারা অনেক সুন্দর সুন্দর সাহিত্য রচনা করবে, কারণ সমাজে তখন আর অবিচার থাকবে না, শোষণহীন সমাজ হবে। সেই শোষণহীন সমাজে শিল্পী সাহিত্যিকরা ভালো ভালো বই আমাদেরকে উপহার দিবে, যেমন দিয়েছিল এলিজাবেথীয় যুগে এবং গ্রিক সাহিত্যের সেই সময় যে গ্রিকরা যে সাহিত্য আমাদেরকে উপহার দিয়েছিল, গ্রিক সাহিত্যিকরা। মার্ক্সীয় সাহিত্যতত্ত্ব অর্থনীতির বিকাশকে সাহিত্যের ভিত্তি বলে মনে করে। এই ধারা শিল্পীদের কাছে শিল্প সাহিত্য অর্থনীতির ভিত্তির উপর গড়ে ওঠা একটি অধিসৌধ। মার্ক্সের লক্ষ্য দরিদ্র মানুষের মুক্তি, তাই এই ধরনের লেখায় উপযোগ্য
বিষয়, বঞ্চিত লাঞ্ছিত মানুষ ও তাদের মুক্তির পথ নির্দেশ। আমরা 4 নম্বরে আমরা আগেই বলেছি যে অর্থনীতি হলো একটি বেস বা কাঠামো বা সৌধ। প্রত্যেক সমাজ ব্যবস্থায় যে অর্থনীতি কি আমরা বলছি যে বেস, সৌধ বা কাঠামো এবং অন্যান্য যা কিছু সব কিছু কিন্তু অর্থনীতি নির্ভর। এখানে শিল্প সাহিত্যের কথাও বলা হচ্ছে যে শিল্প সাহিত্য হলো অধিসৌধ, উপরিতলও বলতে পারি, সুপার স্ট্রাকচারও বলতে পারি। আর মার্ক্সীয় সাহিত্যের লক্ষ্য যেহেতু ছিল যে সাধারণ মানুষের মুক্তি, তাই এই ধরনের সাহিত্যে মূলত ওই মানুষগুলোর বঞ্চনার, লাঞ্ছিত হওয়ার চিত্রই উঠে এসেছিল এবং নির্দেশ করে দেওয়া ছিল কিভাবে তারা ওই পথ থেকে মুক্তি পাবে। এই ধরনের লেখায় সর্বহারা মানুষের ঐক্যবদ্ধ হওয়ার কথা এবং সমাজতান্ত্রিক বিপ্লবে অংশগ্রহণের জন্য শিক্ষিত হওয়ার কথা বলা হয়। মার্ক্সবাদ শুধু একটি তত্ত্ব নয়, একটি সমাজ সৃষ্টিরও পদ্ধতি। কি বলা হচ্ছে যে এই ধরনের যে সাহিত্য, সেখানে যারা সর্বহারা বা প্রোলেটারিয়েট তাদেরকে সংঘবদ্ধ হওয়ার কথা বলা হচ্ছে, ঐক্য হওয়ার কথা বলা হচ্ছে। আর শুধু ঐক্য হলেই হবে না, তাদেরকে কি করতে হবে? তাদেরকে এই ঐক্য হওয়ার জন্য তাদের শিক্ষিত হওয়ার প্রয়োজন, কারণ শিক্ষিত না হলে যোগ্য নেতৃত্বের মাধ্যমে তাদের যে উদ্দেশ্য সেটি তারা হাসিল করতে পারবে না। আচ্ছা, সামন্তবাদ ও পুঁজিবাদীরা যেমন বলেন শিল্পের জন্য শিল্প, তেমনি মার্ক্সবাদ বলেন জীবনের জন্য শিল্প। সামন্তবাদ বা পুঁজিবাদে কি বলেন? শিল্পর জন্য শিল্প। মার্ক্সবাদ এদেরকে সমালোচনা করেছেন। এই সমালোচনার কারণ হলো শিল্পের জন্য শিল্প, এটি আসলে শুভঙ্করের ফাঁকি দেওয়ার মতো কথা। তারা যেমনভাবে সমাজের সম্পদকে দখল করেছেন, তেমনিভাবে শিল্প সাহিত্যকেও তাদের দখলে আনতে চায়। সেই জন্য তারা এই কথাটা বলেন। তারা মূলত শিল্প সাহিত্যকেও কিনে ফেলতে চায়। আর মার্ক্সবাদ কি বলেন? জীবনের জন্য শিল্প। এটি আসলে সত্যি কথা, কারণ এর মধ্য দিয়ে বাস্তবতা উঠে আসে, মানুষ সচেতন হয় এবং আমরা সমাজের অনেক বাস্তব ঘটনা জানতে পারি। শিল্প শুধুমাত্র বিলাসিতের ভোগ্য পণ্যতে পরিণত না হয়ে সাধারণ মানুষের সমস্যার কথা যে মানুষের জানার সুযোগ করে দেয়, এটিই হলো এই মার্ক্সবাদীদের লক্ষ্য।